আখাড়া স্টাডিতে সবাইকে স্বাগত। আজ আমরা শিখব ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 5-এর ইংরেজি বই বাটারফ্লাই নিউ সিলেবাস লেসন 11 দ্য ফিনিশিং পয়েন্ট। আজকের এই পর্বে আমরা এমন এক অসাধারণ সত্যি গল্পের বিশ্লেষণ করতে চলেছি যা শুধু ট্র্যাকের দৌড়ানোর গল্প নয়, বরং যে কোনো পরিস্থিতিতে হাল না ছাড়ার এক অসামান্য উদাহরণ। চলুন আর দেরি না করে সরাসরি আজকের এই রোমাঞ্চকর এবং অনুপ্রেরণাদায়ক যাত্রায় পা রাখা যাক। রাজিয়া নামের ছোট্ট একটি মেয়ের কথা ভাবা যাক। রাতের খাওয়া শেষ করে সে তার নিজের ঘরে বসে নিবিষ্ট মনে একটি বই পড়ছে। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সে এই চমৎকার বইটি পুরস্কার হিসেবে পেয়েছিল। বইটি হল ভারতের মহান অ্যাথলেটদের নিয়ে লেখা। পড়তে পড়তে সে হয়তো বুঝতেও পারছিল না যে এই বইয়ের একটি বিশেষ অধ্যায় তার সমস্ত চিন্তাভাবনা চিরকালের জন্য বদলে দিতে চলেছে। ওই ছোট্ট মেয়েটির মতো আমাদের মনেও নিশ্চয়ই একটা প্রবল কৌতূহল কাজ করছে, তাই না? আসলে ইতিহাসের এমন কিছু মুহূর্ত থাকে যেখানে 1 সেকেন্ডের একটা ছোট্ট ভগ্নাংশ পুরো গল্পটাকে পাল্টে দেয়। আর আজ আমরা ঠিক তেমনই এক ইতিহাসের সাক্ষী হতে চলেছি। বইয়ের পাতা উল্টাতেই রাজিয়ার চোখে ভেসে ওঠে একটা বিশাল নাম, পিলাউল্লা কান্দি থেকে পারাম্বিল উষা। অবশ্য সারা বিশ্ব যাকে এক ডাকে চেনে, পিটি উষা নামে। ভারতের অ্যাথলেটিক্সের ইতিহাসে তিনি শুধু একজন সফল ক্রীড়াবিদই নন, ট্র্যাকের ওপর তার সেই অদম্য গতির জন্য তাকে বলা হয় ভারতের দৌড়ের রানী বা কুইন অফ ইন্ডিয়ান রানিং। বিস্ময় জাগে মনে কিভাবে একজন সাধারণ মেয়ে নিজের অদম্য চেষ্টায় এমন এক রাজকীয় উপাধি অর্জন করেছিলেন। চলুন তার এই যাত্রার একেবারে শুরুর দিনগুলোতে একটু ফিরে তাকানো যাক। সব বড় কিংবদন্তির শুরুর পথটা কিন্তু কখনোই মসৃণ থাকে না। উষার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ১৯৮০ সালের মস্কো অলিম্পিক, বিশ্বের সেরা মঞ্চ। কিন্তু এত বড় একটা মঞ্চের বিশালতা তরুণী উষাকে যেন কিছুটা আচ্ছন্ন করে রেখেছিল। সেই বছর তিনি তার সামর্থ্য অনুযায়ী সেরা পারফরম্যান্স দিতে পারেননি। এটি ছিল তার কেরিয়ারের অন্যতম কঠিন এবং হতাশাজনক একটি সময়। কিন্তু জানেন তো, এই প্রাথমিক হোঁচট খাওয়াই ভবিষ্যতে তাকে আরও অনেক বেশি শক্তিশালী আর জেদি করে তুলেছিল। মস্কো অলিম্পিকের সেই হতাশার পর উষার পরবর্তী লক্ষ্য কী ছিল সেটা একটু বোঝা দরকার। এখানে বইয়ের ওয়ার্ড্রোব বা শব্দভাণ্ডার থেকে আমরা একটা খুব পরিচিত শব্দ পাই, এশিয়াড। আমরা অনেকেই হয়তো শব্দটা শুনেছি। এশিয়াড হলো আসলে এশিয়ান গেমসেরই আরেক নাম। এটি এশিয়া মহাদেশের একটি অন্যতম প্রধান এবং বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে এশিয়ার সেরা ক্রীড়াবিদরা নিজেদের প্রমাণ করতে আসেন। আর ঠিক এই মঞ্চকেই উষা বেছে নিয়েছিলেন নিজেকে নতুন করে প্রমাণ করার জন্য। এবার দেখুন কিভাবে সময় বদলাতে শুরু করল। ১৯৮০ সালের মস্কোর সেই হতাশা তিনি মুছে ফেলেছিলেন ঠিক ২ বছর পরে। ১৯৮২ সালে নিজের দেশ নয়াদিল্লি এশিয়াডে তিনি ১০০ মিটার এবং ২০০ মিটারের স্প্রিন্টে দুর্দান্ত দৌড়ে ২টি রৌপ্য পদক জয় করেন। কিন্তু তার দৌড় তো আর সেখানেই থামার নয়। পরের বছর অর্থাৎ ১৯৮৩ সালে কুয়েতে অনুষ্ঠিত এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড বা এটিএফ চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে তিনি শুধু স্বর্ণপদকই জেতেননি, তৈরি করেছিলেন এক নতুন এশীয় রেকর্ড। স্প্রিন্ট কুইনের আসল উত্থান ঠিক এখান থেকেই শুরু। ১৩, হ্যাঁ ঠিকই শুনছেন, ১৩টি সোনার মেডেল। এই সংখ্যাটা কোনো সাধারণ সংখ্যা নয়। ১৯৮৩ থেকে ১৯৮৯ সালের মধ্যে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড মিটগুলোতে পিটি উষা মোট ১৩টি স্বর্ণপদক জয় করেছিলেন। ভাবলে রীতিমতো গায়ে কাটা দেয়। এই অসামান্য সাফল্য প্রমাণ করে যে তিনি শুধু ট্র্যাকে নামতেন আর জিততেন তা নয়, বরং পুরো এশিয়া মহাদেশের অ্যাথলেটিক্সে একছত্র আধিপত্য বিস্তার করেছিলেন। এক অপ্রতিদ্বন্দ্বী স্প্রিন্টার হিসেবে নিজেকে তিনি এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। এরপর আসে ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। এই সময়টা ছিল প্রবল উত্তেজনার। সেমিফাইনালে সবার আগে ফিনিশ লাইন পার হয়ে তিনি পুরো দেশের মনে এক বিশাল আশার সঞ্চার করেছিলেন। সবাই ধরে নিয়েছিল এবার বুঝি অলিম্পিক পদক আসছেই। কিন্তু সবকিছু সবসময় আমাদের পরিকল্পনা মতো তো আর হয় না। সব আনন্দ আর উল্লাস যেন হঠাৎ করেই একটা গভীর ছায়ায় ঢেকে গেল। অলিম্পিকের সেই বহু প্রতীক্ষিত ফাইনালে তিনি অপ্রত্যাশিতভাবে তার সেই চেনা ছন্দ আর ধরে রাখতে পারলেন না। এই হৃদয় ভাঙা মুহূর্তটিকে আরও একটু স্পষ্টভাবে বুঝতে আমাদের দুটো নতুন শব্দের অর্থ জানতে হবে। প্রথমটি হল ফাল্টার্ড, যার মানে হল হোঁচট খাওয়া বা গতি হারিয়ে ফেলা। ফাইনালে উষার ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছিল। আর দ্বিতীয় শব্দটি হল ফোটো ফিনিশ, অর্থাৎ ফিনিশ লাইনে দৌড়ের গতি এতই হাড্ডাহাড্ডি ছিল যে খালি চোখে বিজয় নির্ধারণ করা অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই ক্যামেরার ছবির ওপর নির্ভর করতে হয়। ছবি বিশ্লেষণ করে দেখা গেল উষা ব্রোঞ্জ পদকটি হাতছাড়া করেছেন মাত্র ১ সেকেন্ডের ১০০ ভাগের ১ ভাগ সময়ের জন্য। একবার ভাবুন, ১ সেকেন্ডের ১০০ ভাগ, কি নিদারুণ একটা দুর্ভাগ্য। ইতিহাস যেন অদ্ভুতভাবে বারবার ফিরে আসে। এই অবিশ্বাস্য ক্ষতি শুধু উষার জীবনে নয়, ভারতের ক্রীড়া ইতিহাসেও একটি বিষণ্ণ পুনরাবৃত্তি ছিল।
1960 সালের রোম অলিম্পিকে ভারতের আর এক মহান কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং ঠিক একইভাবে পদক হারিয়েছিলেন। আর 24 বছর পর 1984 সালে লস অ্যাঞ্জেলেসে উষার সাথেও ঠিক একই ঘটনা ঘটল। দুজন কিংবদন্তি দুজনেই অলিম্পিকের পদক থেকে বঞ্চিত হলেন একদম চুলচেরা ব্যবধানে। ভারতীয় ক্রীড়া ইতিহাসে এটি সত্যি এক বিরাট দীর্ঘশ্বাসের অধ্যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, যখন স্বপ্নের এত কাছে এসেও সব ভেঙে চুরমার হয়ে যায়, তখন একজন মানুষ কি করেন? তিনি কি চিরকালের জন্য হাল ছেড়ে দেন, নাকি নিজের সবটুকু দিয়ে আবার নতুন করে লড়াইয়ের প্রস্তুতি নেন? একজন সত্যিকারের চ্যাম্পিয়নের গল্প কখনোই এমন গভীর হতাশায় শেষ হতে পারে না। আর উষাও হাল ছাড়ার পাত্রী ছিলেন না। ঠিক এই ঘোর অন্ধকারের পর থেকেই শুরু হতে চলেছে তার জীবনের সবচেয়ে উজ্জ্বল আর গৌরবময় অধ্যায়। একটু নজর দেওয়া যাক এই অবিশ্বাস্য পদকের তালিকার দিকে। মাত্র 22 বছর বয়সে 1986 সালের সিওল এশিয়াডে তিনি যা করে দেখিয়েছিলেন তা যে কোনো বিচারে এক কথায় অসাধারণ। 200 মিটার, 400 মিটার, 400 মিটার হার্ডলস এবং 4x400 মিটার রিলে রেস, এই 4টি ইভেন্টেই তিনি বাজিমাত করে স্বর্ণপদক ছিনিয়ে নেন। এর পাশাপাশি 100 মিটারে জেতেন একটি রৌপ্য পদক। একটা মাত্র এশিয়ারে এতগুলো পদক। পুরো এশিয়া যেন মেনে নিতে বাধ্য হয়েছিল যে স্প্রিন্ট কুইন হিসাবে তিনি আক্ষরিক অর্থেই অবিসংবাদিত। উষার এই ধারাবাহিক আর অসামান্য সাফল্য তাকে কেবল একজন খেলোয়াড়ের গণ্ডিতে আর আটকে রাখেনি। তিনি হয়ে উঠেছিলেন এক আইকন বা শ্রেষ্ঠত্বের প্রতীক এবং এক জীবন্ত লিজেন্ড বা কিংবদন্তি। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। সেই সময় কেরালায় উষা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে অসংখ্য বাবা মা ভালোবেসে তাদের সদ্যজাত কন্যা সন্তানের নাম রাখতেন উষা। ঘরে ঘরে তিনি এক জীবন্ত অনুপ্রেরণায় পরিণত হয়েছিলেন। একজন ক্রীড়াবিদের জন্য এর চেয়ে বড় সম্মান আর কী বা হতে পারে? ট্র্যাকে এতগুলো বছর ঝড় তোলার পর 1991 সালে ভি শ্রীনিবাসনের সাথে বিয়ের পর উষা অ্যাথলেটিক্স থেকে অবসর গ্রহণ করেন। তিনি বেছে নিলেন স্পটলাইটের বাইরে এক নিভৃত শান্ত জীবন। অনেকেই তখন ভেবেছিলেন ট্র্যাকের রানীর সেই স্বর্ণোজ্জ্বল অধ্যায় হয়তো চিরকালের মতোই শেষ হয়ে গেছে। গল্পের ফিনিশিং পয়েন্ট হয়তো ঠিক এখানেই এসে দাঁড়িয়েছে। কিন্তু গল্পটা কি সত্যি এখানে শেষ হয়েছিল? রানীরা কি এত সহজে সিংহাসন ছাড়েন? কখনোই না। কামব্যাক কথাটির অর্থ হল হারানো গৌরব বা সাফল্যে অভাবনীয়ভাবে আবার ফিরে আসা। আর ঠিক এই চমৎকার ঘটনাই ঘটেছিল 1998 সালে। সবাইকে একেবারে অবাক করে দিয়ে, সমস্ত হিসেব নিকেশ পাল্টে দিয়ে 34 বছর বয়সে পিটি উষা আবারও ট্র্যাকে ফিরে এলেন। পায়ে আবার রানিং স্পাইকস তুলে নিলেন। বয়স যে সত্যিই কেবলই একটা সংখ্যা, আর মনের জেদটাই যে আসল, তা তিনি আরও একবার প্রমাণ করতে মাঠে নামলেন। জাপানের ফুকুওকায় আয়োজিত এশিয়ান ট্র্যাক ফেডারেশন মিটে তিনি তার এই ঐতিহাসিক কামব্যাক করেছিলেন। দীর্ঘ বিরতি, বয়স, এই সব বাধাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তিনি 200 মিটার এবং 400 মিটার দৌড়ে অসাধারণ দক্ষতায় ব্রোঞ্জ পদক জয় করেন। ট্র্যাকে তার সেই প্রত্যাবর্তন প্রমাণ করেছিল যে ট্র্যাকের রানীর রাজত্ব এতটুকু ফুরিয়ে যায়নি। এই অভাবনীয় প্রত্যাবর্তন যে কোনো স্বর্ণপদক জয়ের চেয়েও যেন অনেক বেশি মূল্যবান ছিল। দেশের প্রতি তার এই অসামান্য অবদানের জন্য দেশও তাকে খালি হাতে ফেরায়নি। এবার আরও দুটি নতুন শব্দের সাথে পরিচিত হওয়া যাক। অর্জুন পুরস্কার, যা ভারতের খেলাধুলায় শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে দেওয়া হয়, আর মিলেনিয়াম, যার অর্থ হল 1000 বছরের একটি সুদীর্ঘ সময়কাল বা সহস্রাব্দ। এই দুটো শব্দই আমাদের প্রস্তুত করছে উষার অর্জিত সেই বিশাল আর মহৎ সম্মাননাগুলোর গভীরতা উপলব্ধি করার জন্য। একের পর এক সম্মান যেন তার অভাবনীয় সাফল্যের অবিচল সাক্ষ্য দেয়। 1983 সালে তিনি লাভ করেন অর্জুন পুরস্কার, আর 1985 সালে ভূষিত হন ভারতের অন্যতম শ্রেষ্ঠ অসামরিক সম্মান পদ্মশ্রীতে। সম্মাননার তালিকা কিন্তু এখানেই শেষ নয়। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তাকে শতাব্দীর সেরা ক্রীড়াবিদ এবং সহস্রাব্দের সেরা নারী ক্রীড়াবিদ উপাধিতে ভূষিত করে। তিনি বারবার প্রমাণ করে দিয়েছেন যে তিনি শুধু তার সময়ের সেরা নন, সর্বকালের অন্যতম সেরা একজন কিংবদন্তি। আমাদের আজকের পাঠ্য বইয়ের শেষে থাকা মেলিসা আন্ডারউডের এই কবিতাটি যেন পিটি উষার জীবনেরই এক নিখুঁত প্রতিচ্ছবি। কবিতার লাইনগুলো আমাদের খুব সুন্দর একটা কথা বলে। সবসময় শুরুতেই সবার আগে থাকার কোনো প্রয়োজন নেই, যদি মনের গভীরে পেছন থেকে লড়াই করে সামনে এগিয়ে আসার অদম্য সাহস থাকে। মস্কো অলিম্পিকের হতাশা থেকে সিওল এশিয়াডের অবিশ্বাস্য সাফল্য, কিংবা অবসর ভেঙে আবার ট্র্যাকে ফিরে আসা, উষা কিন্তু কখনোই নিজের উপর বিশ্বাস হারাননি। তিনি কখনো আশা ছাড়েননি বলে বারবার লড়াইয়ের নতুন শক্তি খুঁজে পেয়েছিলেন। কবিতার ঠিক শেষ অংশটি আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি দিয়ে যায়। জীবনে সফল হতে গেলে প্রতিযোগিতার মানসিকতা এবং সফল হওয়ার প্রবল ইচ্ছা থাকা অত্যন্ত জরুরি।
কিন্তু সবচেয়ে বড় কথা হলো সত্যিকারের বিজয়ী তারা নয় যারা শুধুমাত্র মেডেল জেতে, বরং আসল বিজয়ী তারা যারা কোনো অবস্থাতেই হাল ছাড়ে না। রাজিয়া যেমন এই বই থেকে জীবনের এই অসাধারণ পাঠটি পেল, আমাদের সবার হৃদয়েও ঊষার জীবনের এই অসামান্য শিক্ষা চিরস্থায়ী হয়ে থাকবে। পিটি ঊষার এই মহাকাব্যিক যাত্রা আমাদের শেখায় যে একটি ফিনিশিং পয়েন্ট আসলে গল্পের শেষ নয়, বরং নতুন কোনো লক্ষ্যের শুরু মাত্র। আশা করা যায় আজকের এই বিশ্লেষণমূলক পর্বটি এই পাঠটির গভীর অর্থ অনুধাবন করতে দারুণভাবে সাহায্য করেছে। এই ধরনের আরও চমকপ্রদ এবং শিক্ষণীয় বিষয়ের সহজ ও আকর্ষণীয় ব্যাখ্যা পেতে অবশ্যই AKH Kera স্টাডি ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নতুন কিছু শিখতে থাকবেন, আর সবসময় মনে রাখবেন জীবনে কখনোই হাল ছাড়বেন না।